বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে এই যে একটা বই তোমাদের সামনে আমি দেখাচ্ছি, এটা দ্য কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স। এর লেখকটা হচ্ছে আর্থার বাইজার। তো এটা এই পার্টিকেল ফিজিক্স, যেটা ওয়েভ পার্টিকেল বা পার্টিকেল ফিজিক্স যেটাকে আমরা বলি, এর একটা উপন্যাস। এটা আমরা তো অনেক উপন্যাস পড়ি, রোমান্টিক উপন্যাস পড়ি, তবে ফিজিক্সের যে রোমান্টিকতা যেটাকে বলা হয় সেইটা আমরা এই বইটার টাচে আসলে পাবো। দ্য কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স, যেটা আর্থার বাইজারের লেখা। তো এখানে তোমার বিভিন্ন কণাধর্মী আচরণ, তরঙ্গধর্মী আচরণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, অর্থাৎ পার্টিকেল ফিজিক্স যেটাকে বলা হচ্ছে, যে পার্টিকেল থিওরি যেটাকে বলা হচ্ছে, সেখানে আসলে এই বিভিন্ন পার্টিকেলগুলো কোনো বস্তুর রেডিয়েশনে কিভাবে আচরণ করছে, এই ব্যাখ্যাগুলো একে একে দেওয়া হয়েছে। খুব সুন্দর গুছিয়ে মনে হবে, যখন ধারাবাহিকভাবে আমরা পড়তে থাকবো মনে হবে যেন উপন্যাস পড়ছি আমরা কোনো কণাতত্ত্বের। তো সেই কণাতত্ত্বের অংশ বিশেষ আমরা ইন্টারমিডিয়েট ফিজিক্সে আলোচনা করছি, যে কনসেপশন অফ মডার্ন ফিজিক্স বা ইন্ট্রোডাকশান টু দ্য মডার্ন ফিজিক্স, মানে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। সেই সূচনা লগ্নে আমরা আলোচনা করেছি, একে একে দেখেছি আমরা এই ইন্ট্রোডাকশন অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, এক্সপানশন অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, সেই ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে কি কি ঘটে, কেন এটা ব্ল্যাক বডি রেডিয়েশন হয়, এটা কিভাবে চলাচল করে, এই সমস্ত বিষয়গুলো আমি এর আগের লেকচারগুলোতে, বিশেষ করে 11, 12, 13 এই সমস্ত লেকচারগুলিতে আমরা আলোচনা করেছি। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য ডি ব্রগলি ওয়েভ। দ্য ব্রগলি ওয়েভ, এটাকে ডি ব্রগি বলে, আসলে BROGLIE কে ডি ব্রগি ওয়েব। এই ডি ব্রগি ওয়েব কি, ডি ব্রগি ওয়েবের নেচার কি, ডি ব্রগি ওয়েব কেন আমরা আলোচনা করব, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগে দেখেছি যে ক্লাসিক্যাল ফিজিক্স আর হলো কোয়ান্টাম ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সে যেটা দেখেছি আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে সনাতন পদার্থবিজ্ঞান যেটাকে বলা হয়, সেই পদার্থবিজ্ঞানের সাহায্যে আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করতে সক্ষম হয়নি। তাহলে কি ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিল? সেই ক্ষেত্রে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিল বস্তুর বা বিকিরণের তরঙ্গ তত্ত্ব, যেটা সেটা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিল। তাহলে বিকিরণের তরঙ্গ তত্ত্ব যদি ব্যাখ্যা করতে পারে, তাহলে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এইগুলো তার দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। আরেকটা, এর আগের লেকচার 13-এ আমরা ফোটন তত্ত্ব সম্পর্কে আলোচনা করছি। ফোটন তত্ত্ব হচ্ছে কি? কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব কি? বস্তু থেকে বিকিরণ নির্গত হয় কণা আকারে, চলাচল হয় কণা আকারে, শোষিত হয় কণা আকারে। সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে একটা বিকিরণের দুইটা অংশ আছে, একটা হচ্ছে কি পার্টিকেল নেচার, আর একটা হচ্ছে ওয়েভ নেচার। এইটার উপরে ভিত্তি করেই আজকের এই লেকচার। আর এই লেকচারে আমি তোমাদের সাথে আসছি ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, সহিউদ্দিন ডিগ্রি কলেজ। তো আমাদের ডি ব্রগি কী বলেছিলেন? ডি ব্রগি বললেন অল মুভিং পার্টিকেলস হ্যাভ ডুয়াল নেচার। অল মুভিং পার্টিকেল হ্যাভ ডুয়াল নেচার। এই ডুয়াল নেচারটা কি? তাহলে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখি, বা যে কোনো বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইটাও যদি দেখি আমরা, তাহলে এরও কিন্তু তাহলে দুইটা নেচার থাকবে। একটা হচ্ছে ওয়েভ নেচার, আর একটা হচ্ছে পার্টিকেল নেচার। এইটা হচ্ছে তাহলে তার ডুয়াল নেচার। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দুই ধরনের প্রকৃতি আছে, একটা হলো তার তরঙ্গ প্রকৃতি, আর একটা হলো কণা প্রকৃতি। এই তরঙ্গ প্রকৃতির দ্বারা তাহলে আমরা কি ব্যাখ্যা করতে পারবো? তরঙ্গ সংক্রান্ত বিষয় যেগুলো আছে হাইজেন্স প্রিন্সিপালের সাহায্যে যেটা আমরা দেখেছি, সেটাও আমরা আলোচনা করতে পারি। অর্থাৎ প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, আলো, এই সমস্ত ধর্মগুলো আমরা এই ওয়েভ তত্ত্ব বা ওয়েভ থিওরি দ্বারা আলোচনা করতে পারি।
আবার আলোর আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট। এই ফটো ইলেকট্রিক ইফেক্ট বা কম্পটন ইফেক্ট, এই সমস্ত ধর্মগুলো বা আলোর এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বা এই সমস্ত ধর্মগুলিকে আমরা কিন্তু ওয়েভ থিওরি দ্বারা আলোচনা করতে পারি না, কারণ এদের চলাচল নিরবিচ্ছিন্ন নয়। কিন্তু তরঙ্গতত্ত্বে যেটা আমরা আলোচনা করছি সেই প্রকৃতিটা হচ্ছে কীরকম, নিরবিচ্ছিন্ন। তাহলে এখন এই পার্টিকেল থিওরি যেটা, সেইটার দ্বারা আমরা হচ্ছে পেয়েছি কি, ফোটন তত্ত্ব। এই ফোটন তত্ত্বের সাহায্যে কিন্তু আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারব। তো এই যে দুইটা ধর্ম, একটা তরঙ্গরূপী ধর্ম আর একটা হলো কণারূপী ধর্ম, এইটাই বিজ্ঞানী ডি ব্রগলি বলেছিলেন যে অল মুভিং পার্টিকেলস হ্যাভ ডুয়েল নেচার। অল মুভিং পার্টিকেলস হ্যাভ ডুয়েল নেচার। তাহলে এই ডুয়েল নেচার কি, একটা হলো ওয়েভ আর একটা হলো পার্টিকেল। তার উপরে ভিত্তি করে বিজ্ঞানী ডি ব্রগলি বললেন, যেহেতু বিকিরণের দ্বৈত প্রকৃতি, তাহলে বস্তুরও দ্বৈত প্রকৃতি আছে। যেহেতু বিকিরণের, এটা একটা পোস্টুলেটস, এটা একটা প্রস্তাবনা ছিল ডি ব্রগলির, এটা ছিল একটা প্রস্তাবনা, এটা নট থিওরি, এটা হলো পোস্টুলেটস, তার হলো প্রস্তাবনা। সেই প্রস্তাবনাটা কি ছিল? বলছে প্রস্তাবনাটা ছিল, যেহেতু বিকিরণের দ্বৈত প্রকৃতি বিদ্যমান, তাহলে বস্তুরও দ্বৈত প্রকৃতি বিদ্যমান থাকা সম্ভব, কারণ বিকিরণ তো বস্তু থেকেই আসছে। তাহলে যেহেতু বিকিরণের দ্বৈত প্রকৃতি, ডুয়াল নেচার আছে, তাহলে বস্তুরও ডুয়াল নেচার থাকা সম্ভব। এই চিন্তা মাথায় রেখে 1924 সালে লুইস ডি ব্রগলি প্রস্তাব করেন যে কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি বিদ্যমান, প্রত্যেকটা বস্তুর ভিতরে কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি বিদ্যমান। তিনি আরও প্রস্তাব করেন প্রত্যেকটি চলমান কণায় একটি তরঙ্গ যুক্ত থাকে। অল মুভিং পার্টিকেলস হ্যাভ দ্য ডুয়েল নেচার। তাহলে ডুয়াল নেচার যদি হয়, তাহলে তার কণা প্রকৃতি আর তরঙ্গ প্রকৃতি, তাহলে প্রত্যেকটা চলমান কণায় কি থাকবে, একটা তরঙ্গ যুক্ত থাকবে। প্রত্যেকটি চলমান কণায় একটি তরঙ্গ যুক্ত থাকবে। প্রস্তাবকের নাম অনুসারে এই তরঙ্গকে বলা হয়েছিল ডি ব্রগলি তরঙ্গ। প্রস্তাবকের নাম অনুসারে এটাকে বলা হয়েছিল ডি ব্রগলি তরঙ্গ। তাহলে আমরা ফোটনকে যদি একটা কণা মনে করি, তাহলে সেই ফোটন কণার কিন্তু একটা তরঙ্গ ধর্ম বিদ্যমান। ফোটন কণার একটা তরঙ্গ ধর্ম বিদ্যমান। সেই ধর্মটাকে তাহলে আমরা কি বলবো, ওয়েভ থিওরি। আর ফোটন নিজে যেটা, সেটা হলো তার কণা ধর্ম। এখন আমরা দেখি, যদি একটা ইলেকট্রন চিন্তা করি, আমরা ইলেকট্রনের কি আছে, মাস আছে কত, 9.1 × 10⁻³ কেজি। ইলেকট্রন একটা নির্দিষ্ট বেগে চলে, এর বেগ কত, 2.18 × 10⁶ মিটার/সেকেন্ড। তাহলে যখন এর ভর আছে, তাহলে কি কণা, তাহলে এটা হলো পার্টিকেল নেচার। আবার যখন সে নির্দিষ্ট বেগে চলছে, অর্থাৎ মুভিং পার্টিকেল, তাহলে মুভিং পার্টিকেল যদি হয়, তাহলে তার একটা ওয়েভ নেচার বিদ্যমান। তাহলে ইলেকট্রন যখন চলমান অবস্থায় থাকে, তাহলে সেই চলমান ইলেকট্রনের কি থাকবে, ডুয়াল নেচার থাকবে, অর্থাৎ কণা তত্ত্বও থাকবে, তরঙ্গ তত্ত্বও থাকবে তার। এবং এই ক্ষেত্রে এফ কম্পাঙ্কের কোনো, ফোটনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এফ কম্পাঙ্কের বিকিরণের ক্ষেত্রে শক্তি E = hf বা hc/λ, f = c/λ, এটা। আর আপেক্ষিকতার তত্ত্ব থেকে যেটা আমরা জানি, আপেক্ষিকতার তত্ত্ব থেকে যে P = E = PC, তাহলে P = আপেক্ষিকতার তত্ত্ব থেকে, এটা আমরা জানি আপেক্ষিকতার তত্ত্ব থেকে। তাহলে P = কত হবে, E/c। তাহলে E সমান কত, hc/λ, তাহলে h/c
ল্যামডা, বা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এই তাহলে এটা হলো তার এনার্জি, এটা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। এটা হলো এনার্জি, এটা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পি ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা? পি ইজ ইকুয়াল টু, অর্থাৎ ভরবেগ, পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। ল্যামডা ইজ ইকুয়াল টু কত? এইচ বাই পি। তাহলে এই ল্যামডা পি, পি সমান কী পাবো আমরা? পি ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে এই কণারূপী বস্তু যেটা এম ভরের একটা কণা, সে যদি ভি বেগে চলে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ল্যামডা। এই তরঙ্গ দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থ। এখন এই সমীকরণগুলো থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ই, মুছে দিই, তাহলে এখান থেকে এখানে ই, পি এগুলো কি? কণা ধর্ম। ই, পি এগুলো হলো কণা ধর্ম। কিন্তু ল্যামডা, এফ এগুলো হলো তরঙ্গ ধর্ম, তরঙ্গ ধর্ম। তাহলে ডি ব্রগলির প্রস্তাবনা অনুসারে একটা কম্পাঙ্ক বা একটা বিকিরণ থেকে, ডি ব্রগলির প্রস্তাবনা থেকে আমরা যদি একটা বিকিরণকে বিশ্লেষণ করি, তাহলে সেই বিকিরণের মধ্যে যে শক্তি পাই আমরা, যে ভরবেগ পাই, সেগুলো কী ধর্ম? আসলে কণা ধর্ম। আবার ওই কণারই তরঙ্গ দৈর্ঘ্য আছে, কম্পাঙ্ক আছে, এগুলো তাহলে কি? তরঙ্গ ধর্ম, তরঙ্গ ধর্ম। সুতরাং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি বলবো? যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডুয়াল নেচার বিদ্যমান। কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কম্পাঙ্ক থেকেই আমরা দেখেছি কোনো বিকিরণ, যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা বিকিরণ আমরা লক্ষ্য করি, তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে যে তার কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় প্রকার ধর্মই বিদ্যমান আছে, উভয় প্রকার ধর্মই বিদ্যমান আছে। আমরা এইখানে একটু একটা ভিন্ন জিনিস দেখাতে চাই এইখানে, যে নিউটনিয়ান সাবস্টেন্স বা নিউটনিয়ান বস্তু যদি আমরা দেখি, বা নিউটনিয়ান ফিজিক্সে যে বস্তুর কথা বলা হয়েছে সেই বস্তুর কথা যদি আমরা দেখি, তাহলে কি বলি সেখানে? যে বস্তুর ভর অনেক বেশি কিন্তু বেগ কম, ভর অনেক বেশি বেগ কম, এই ধরনের বস্তুগুলো হচ্ছে নিউটনিয়ান সাবস্টেন্স বা নিউটনিয়ান ম্যাটার বলা হয়। তাহলে এই ম্যাটেরিয়ালসগুলো যেটা, এই ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে দেখি যে আমরা একটা গলফ বল নিয়ে আমরা একটা আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রন, এই দুইটার ক্ষেত্রে যদি আমরা ডি ব্রগলি কল্পনা করি, আমরা এখন দেখতে চাচ্ছি যে এই যে ডি ব্রগলির যে প্রস্তাবনা, অল মুভিং পার্টিকেলস হ্যাভ ডুয়াল নেচার, এইটা আসলে কতটুকু সত্যতা বহন করে সেইটা আমরা দেখতে চাই। আমরা এখানে দেখলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে কিন্তু ডুয়াল নেচার বিদ্যমান, ক্ষুদ্র কণার ক্ষেত্রে ডুয়াল নেচার বিদ্যমান। তাহলে অল মুভিং পার্টিকেলস ডুয়াল নেচার বহন করে কিনা? তাহলে একটা গল্ফ বল এর মাস 100 গ্রাম, তাহলে 100 × 10⁻³ কেজি। এর বেগ ভি ইজ ইকুয়াল টু স্পিড যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড। 50 গ্রাম নেই, 50 গ্রাম, এত ভর হয় না, 50 গ্রাম ভর। আর স্পিড হচ্ছে কত? 40 মিটার/সেকেন্ড। এটা
একটা ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা এই ভর নিই তাহলে তার ভর হচ্ছে কত 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর এর স্পিড যেটা সেটা স্পিড হচ্ছে কত 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এই দুইটা, এই অবস্থায় যদি আমরা এই দুইটার ওয়েভলেন্থ হিসাব করি তাহলে এটার জন্য কত হবে, গল্ফ বলের ক্ষেত্রে ওয়েভলেন্থ H/P H/mv। তাহলে H এর মান হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.63 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই কত 50 ইন্টু 10⁻³ ইন্টু 40। তাহলে এই মানটা যেটা পাওয়া যাচ্ছে আমাদের সেটার মান দাঁড়াচ্ছে 3.315 ইন্টু 10⁻34 মিটার। ঠিক আছে, এই ওয়েভলেন্থ পাওয়া গেল। এটার ওয়েভলেন্থ কত পাওয়া যায় দেখি আমরা, এই ল্যামডা H/mv। তাহলে H এর মান 6.63 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10⁻31 ইন্টু 2.18 ইন্টু 10⁶। এইটা, তাহলে এটার মান হিসাব করলে আমরা যেটা পাচ্ছি 3.342 ইন্টু 10⁻10 মিটার। এখন এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সাধারণ যে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো ব্যবহার করি আমরা, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো কিন্তু এই রকম রেঞ্জের কম ওয়েভলেন্থ থাকে। এখন এই ওয়েভলেন্থ আর এই ওয়েভলেন্থ এটাকে যদি আমরা অ্যাংস্ট্রমে নিই তাহলে কত হবে 3.342 অ্যাংস্ট্রম, যেটা ক্যান বি মেজার্ড। আর এটাকে যদি আমরা অ্যাংস্ট্রমে করি তাহলে 3.315 ইন্টু 10⁻24 অ্যাংস্ট্রম। এটা এতটাই ক্ষুদ্র হবে যে এটা ক্যান্ট বি মেজার্ড। এইটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই গল্ফ বলের যে তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আছে তাহলে এর ওয়েভ ধর্ম বিদ্যমান, অর্থাৎ তরঙ্গ ধর্ম বিদ্যমান। তাহলে এর এই তরঙ্গ ধর্ম বিদ্যমান যেহেতু, তাহলে তার ডি ব্রগলি ওয়েভলেন্থ কত পাওয়া গেল 3.315 ইন্টু 10⁻34 মিটার অ্যাংস্ট্রম, 34 মিটার 24 অ্যাংস্ট্রম। এখন এই -24 অর্ডারের অ্যাংস্ট্রম যেটা বা -34 মিটার রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা এতটাই ক্ষুদ্র হবে যে আমরা কিন্তু সেটাকে মেজার করতে পারবো না, অর্থাৎ পরিমাপ করতে পারবো না। এবং এই গল্ফ বলের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারের তুলনায় এই ওয়েভলেন্থের মান খুবই নগণ্য। কিন্তু একটা ইলেকট্রনের ক্ষেত্রে দেখছি আমরা, তখন সে যেহেতু 2.18 10⁻6 মিটার পার সেকেন্ড বেগে যখন চলছে, তখন তার ওয়েভলেন্থ যেটা, অর্থাৎ ডি ব্রগলি ওয়েভলেন্থ যেটা 3.342 অ্যাংস্ট্রম ক্যান বি মেজার্ড। আমরা সাধারণ আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেখি, সেই তরঙ্গ দৈর্ঘ্যের অ্যাংস্ট্রম রেঞ্জের মানের কাছাকাছি এর মান প্রদর্শন করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সব চলমান কণাই কিন্তু হচ্ছে ডুয়াল নেচার দেখাবে না। এটা হচ্ছে ডি ব্রগলির লিমিটেশন। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, তাহলে ডি ব্রগলির প্রস্তাবনাটাকে আমরা কি বলতে পারবো, অল, এইখানে লিখি, তাহলে এইটা অল মাইক্রোস্কোপিক মুভিং পার্টিকেল। তাহলে এইটা ছিল তার প্রাথমিক প্রস্তাবনা, কিন্তু সেই প্রাথমিক প্রস্তাবনা থেকে তিনি সরে এসে তার ব্যাখ্যায় প্রাপ্ত যে ফলাফল, সেখানে কি পেলেন যে অল
মাইক্রোস্কোপিক মুভিং particles have dual nature as well as a wave nature of wavelength lambda is equal to h by m। এই তাহলে এইটা হলো আমাদের ডি ব্রগলির প্রস্তাবনা, কারেক্টেড প্রস্তাবনা। তিনি প্রথমে যে প্রস্তাবনা করলেন অল মুভিং পার্টিকেলস হ্যাভ ডুয়েল নেচার, কিন্তু সেটা আমরা প্রমাণে এসে দেখলাম যে না, আসলে সব ডুয়েল নেচার আচরণ করছে না। আমরা এর আর্থার বাইজারের যে বই, এই বইয়ে আমরা এর কিছু অঙ্কও দেখতে পাই, যে সেখানে দেখা যাচ্ছে যে এই গল্ফ বলটার ওয়েভলেন্থ যেটা, সেই ওয়েভলেন্থ আমাদের কাছে রিকগনাইজড নয়। কারণ কি, এটা এতটাই স্মল যে তার ডায়ামিটারের তুলনায় এই তরঙ্গ দৈর্ঘ্য আমরা একেবারেই বুঝতে পারব না, একেবারেই বুঝতে পারবো না। কিন্তু একটা ইলেকট্রনের স্পন্দন যেটা, সেই স্পন্দনটা কিন্তু আমরা বুঝতে পারবো। কারণ কি, একটা ইলেকট্রনের যে ডায়ামিটার তার তুলনায় এর ওয়েভলেন্থটাও অত্যন্ত ছোট, যার কারণে এটাকে আমরা অনুধাবন করতে পারবো। ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা এইখানে এসে দেখছি যে বিজ্ঞানী ডি ব্রগলি তার প্রস্তাবনা থেকে কারেক্টেড প্রস্তাবনা যেটা বলছেন সেটা হলো যে কি অল মাইক্রোস্কোপিক মুভিং পার্টিকেল, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু যেগুলো, তাদের ডুয়েল নেচার বিদ্যমান। সেই ডুয়েল নেচারের মধ্যে তাহলে একটা কি, যে ওয়েভ নেচার, এবং সেই ওয়েভ নেচার যদি থাকে তাহলে তার ওয়েভলেন্থ কত, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। এটাই হচ্ছে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থ, এবং ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন এই ডি ব্রগলির যে প্রস্তাবনা, ডি ব্রগলির এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনার উপরে আমেরিকাতে বিজ্ঞানী ডেভিসন এবং গারমার এই পোস্টুলেট অফ ডি ব্রগলি এর উপরে পৃথকভাবে আমেরিকাতে বিজ্ঞানী ডেভিসন অ্যান্ড গারমার, এবং ইংল্যান্ডে জিপি থমসন, জিপি থমসন, the son of জে থমসন, son of জে থমসন। জে থমসন আমরা জানি ডিসকভার অফ ইলেকট্রনের ডিসকভারার অফ ইলেকট্রন। সেই থমসনের ছেলে জিপি থমসন। এই জিপি থমসন ইংল্যান্ডে, এবং আমেরিকাতে ডেভিসন এবং গারমার। এরা একই সাথে গবেষণা করেন, এবং একই সাথে গবেষণা করে তারা ওই ডি ব্রগলির প্রস্তাবনাটাকে থিওরি হিসাবে উপস্থাপন করেন এবং সেটাকে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে, তাহলে ডি ব্রগলির যে এই প্রস্তাবনাটা ছিল যে অল মাইক্রোস্কোপিক মুভিং পার্টিকেলস হ্যাভ এ ওয়েভ নেচার অ্যান্ড ওয়েভ লেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। এইটা এই পোস্টুলেটটাকে এরা দুইজন প্রমাণ করতে সক্ষম হন, এবং কি পৃথক পৃথকভাবে। আমেরিকাতে এরা দুইজন এবং ইংল্যান্ডে ইনি একা, এরা দুইজন মিলে আলাদা আলাদা গবেষণা করে ডি ব্রগলির এই তত্ত্বটাকে প্রমাণ করতে সক্ষম হন। এবং এই কারণে 1937 সালে এই ডেভিসন
জিপি থমসন যৌথভাবে নোবেল পান এই বিষয়টার উপরে। হ্যাঁ, ডিবগলি ওয়েভলেন্থের উপরে যে ডিবগলির প্রস্তাবনাটা যে সঠিক ছিল সেই সঠিক প্রমাণ দেওয়ার কারণে তারা এই দুইজন হচ্ছে নোবেল পুরস্কার পান এবং এদের প্রমাণেও দেখাতে সক্ষম হয়েছিল এই ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, যেখানে এইচ হলো কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, মাস, স্পিড, এটা। তাহলে এইটার কারণে তারা যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে পরবর্তীতে আর এইটা পোস্টুলেট ছিল না, কিন্তু এটা থিওরিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু ডিবগলির আলোচনা পর্যন্ত এটা ছিল কি থিওরি, পরবর্তীতে এটা হচ্ছে থিওরিতে রূপান্তরিত হয়েছে। এখন এই থিওরি অনুযায়ী যদি আমরা দেখি যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/p বা p প্রপোর্শনাল টু 1/λ, এইভাবে যদি আমরা দেখি তাহলে এই দিকে যদি আমরা ল্যামডা আর এইদিকে যদি আমরা p নিই তাহলে যে গ্রাফটা আসবে আমাদের এইরকম একটা গ্রাফ। তাহলে ভরবেগ যত কমতে থাকবে তরঙ্গ দৈর্ঘ্য তত বৃদ্ধি পেতে থাকবে, ভরবেগ যত কমতে থাকবে তরঙ্গ দৈর্ঘ্য তত বৃদ্ধি পেতে থাকবে। এই কারণেই গল্ফ বলের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ছিল কি ভরবেগ ছিল অনেক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য ছিল কম। যখন ভরবেগ কমে গেল তখন তার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেল এবং সেটাকে আমরা কি মেজারেবল একটা ওয়েভলেন্থ পেলাম, যার কারণে আমরা বলতে পারি যে ইলেকট্রনের হচ্ছে বা ক্ষুদ্র বস্তু বা মাইক্রোস্কোপিক পার্টিকেলস, এই জন্য এর ওয়েভ নেচার বিদ্যমান। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের হচ্ছে ডিবগলি ওয়েভ নেচার বা ডিবগলি ওয়েভ সম্পর্কে মোটামুটি একটা কনসেপশন। তো তোমরা এইগুলো স্টাডি করবে, স্টাডি করার পরে যদি আমরা এই আরও হায়ার স্টাডিতে যাই বা অন্যান্য বইগুলো যদি আমরা দেখি, নেটে যদি আমরা বিভিন্ন রকমের সার্চ দিয়ে দেখতে পাই, তাহলে আমাদের এই কনসেপশনটা কী হবে, আরও মজবুত হবে, কনসেপশনটা আরও কী হবে, পুষ্ট হবে। সেই পুষ্ট কনসেপশন যদি আমরা তৈরি করতে পারি ডিবগলির ওয়েভ নেচারের উপরে, তাহলে কি আমরা এর সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারবো। আজকে আমরা আলিবুদ্দিন স্যারের সাথে যেটা শুনলাম তার থেকে অনেক বেশি জিনিস কিন্তু আমরা কালেক্ট করতে পারি, জানতে পারি, বুঝতে পারি। যদি তোমরা সেইগুলো জানো, বোঝো, এই আগ্রহটুকু যদি আমার লেকচার থেকে তৈরি হয়, তাহলে সেই দিন আমি কি সার্থক হব, তাই না? একটা এক্সাম্পল দেখি আমরা। একটি ইলেকট্রন এর কাইনেটিক এনার্জি k হলে ডিবগলি ওয়েভলেন্থ কত? তাহলে আমরা জানি কি k ইজ ইকুয়াল টু গতিশক্তি, k ইজ ইকুয়াল টু p²/2m, এইটা আমরা জানি। তাহলে ইলেকট্রনের ভর আমরা জানি, কাইনেটিক এনার্জি দেওয়া আছে, তাহলে হচ্ছে p ইজ ইকুয়াল টু √2km, এইটা আমরা জানি। এখন ডিব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু h/p বা ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2km, এইটা হলো আমাদের ডিব্রগলি। এইভাবে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রেও এইগুলো বের করতে পারি। ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে যাদের ভি বেগে থাকবে সেই সমস্ত বস্তুগুলোর হচ্ছে আমরা এর ওয়েভলেন্থ বের করতে পারি আমরা, ঠিক না? ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা কাইনেটিক এনার্জি বের করতে পারি, তাহলে কাইনেটিক এনার্জির মান যদি দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে ওয়েভলেন্থ বের করে ফেলবো। তাহলে ওয়েভলেন্থ যখন বের করবো তাহলে কি বোঝা যাচ্ছে এখানে, যে ওই ইলেকট্রন কি একটা কণা,
সেই কণাটা যখন চলছে তখন তার একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হলো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি পাই আমরা, তাহলে কম্পাঙ্ক পাবো। আর তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক কার থাকে? তরঙ্গের থাকে। তাহলে ইলেকট্রনের কণা ধর্ম যেমন বিদ্যমান, তরঙ্গ ধর্মও সেরকম বিদ্যমান। তো এই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফিজ।